জুলাই বিপ্লব নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্রকে প্রাইভেট ইনিশিয়েটিভ বলছে অন্তর্বর্তী সরকার। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এর সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এদিকে সচিবালয়ে আগুনের ঘটনায় সোমবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আগামী 31শে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে তরুণ বিপ্লবীরা, যাকে দেশের দ্বিতীয় সংবিধান হিসেবেও আখ্যায়িত করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখি। আমাদের গভর্নমেন্টের কোনো ইয়ে না, আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নেই। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় সোমবার জমা দেওয়া হবে তদন্ত প্রতিবেদন, তবে এখনই তা প্রকাশ করা হবে না বলেও জানান তিনি। তদন্ত কমিটির প্রধান আজকে জানিয়েছেন যে আগামীকালকে ওনারা প্রাথমিক প্রতিবেদনটি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। তদন্ত কাজ এই মুহূর্তে খুব সাকসেসফুলি চলমান আছে। তদন্ত কাজের অংশ হিসেবে ওনারা যাবতীয় প্রয়োজনীয় আলামতগুলো সংগ্রহ করেছেন এবং এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ওনারা যদি প্রয়োজন মনে করেন কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শেখ হাসিনার গ্রাফিতি মুছে দেওয়ার ঘটনা কর্তৃপক্ষের অনিচ্ছাকৃত ভুল বলেও জানায় প্রেস উইং। শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন যে ওনারা এই গ্রাফিতিটা আবার নতুন করে করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে আইন বলে ওনারা এই জুলাই বিপ্লবের যে স্মৃতি স্মারকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে, এর মধ্যে গ্রাফিতিও রয়েছে, এগুলো ওনারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ভবিষ্যতে সংরক্ষণ করবেন। প্রকৃত সাংবাদিকের বাইরে কেউ অ্যাক্রিডিটেশন কার্ড পাবে না জানিয়ে তারা বলেন, কেউ যেন সচিবালয়ে তদবির বাণিজ্য করতে না পারে সে বিষয়েও সচেতন রয়েছে সরকার। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। লাখো শহীদদের রক্তের বিনিময়ে রচিত সংবিধানকে অশ্রদ্ধা না করতে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 24-এর আন্দোলনকে নিজেদের একক কৃতিত্ব দাবি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। রাজধানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্বৈরাচারের প্রেতাত্মাদের প্রশাসনে রেখে অন্তর্বর্তী সরকার কি সংস্কার করতে চায় সে প্রশ্ন রাখেন বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত কমিটি। এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন। নেতারা বলেন, স্বৈরাচার সরকার পালালেও সংকট এখনো কাটেনি। সংকট থেকে উত্তরণে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে হাঁটতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, নির্বাচন দেশের মানুষের অধিকার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতেই বিএনপি নির্বাচন চায়। এত বিরোধিতার পরও বাকশালী সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে কন্ট্রাক্টে এই কয়েকদিন আগে। বাকশালীদের প্রেতাত্মাকে বগল দাবা করে নিয়ে আপনারা কি সংস্কার করবেন, জাতির কাছে প্রশ্ন জাগে। আমরা কি আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার রাস্তা করে দিচ্ছি? এ সময় 24-এর আন্দোলনকে ব্র্যান্ডিং না করার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, জাতি তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে আছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তি সৃষ্টি হয় এমন কোনো কথা না বলার তাগিদ দেন তিনি। আমি 72-এর সংবিধানের সমর্থক নই, আমি 71-এর মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। আমি সংবিধান একটি রাফ খাতা নয়, ছুঁড়ে ফেলে দিলাম। জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে। 24-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না, এমন কথা না বলাই ভালো যে কথা দেশের মানুষ পছন্দ করবে না। জাতির ভিতরে দয়া করে আপনারা বিভক্তি আনবেন না। এদিকে বিজয় দিবস উপলক্ষে রিকশা, ভ্যান ও অটো চালক দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর রুহুল কবির রিজভী অভিযোগ করেন, 71-এর বিরোধীরা বিএনপির নামে কলঙ্ক লেপন করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। আজকে শুধু পার্শ্ববর্তী দেশ তারাই শুধু অপতথ্য, অপপ্রচার, কলঙ্ক লেপনের চেষ্টা করছেন না,
ভেতর থেকেও অনেকে ওই আমি আগেই যেটা বলেছি যে ঘোলা পানিতে মাছ শিকার করার রাজনৈতিক ফায়দা তুলতে চাচ্ছেন। সমস্ত গণতন্ত্রমনা শক্তি এক জায়গায় থাকার কথা ছিল, অথচ এই শক্তিকে ফাটল ধরিয়ে দুই একটি রাজনৈতিক দল যেভাবে তারা নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন, এদেশের মানুষ সব জানে। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে তারা এখন গণহত্যাকারীদের ক্ষমা করার কথা বলছে বলেও অভিযোগ করেন তিনি। সচিবালয়ে প্রবেশে ইস্যু করা অ্যাক্রিডিটেশন কার্ডের অধিকাংশই ভুয়া বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সেজন্যই সব কার্ড বাতিল করা হয়েছে দাবি করে তথ্য উপদেষ্টা বলেন, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ের সাংবাদিকরা খবর সংগ্রহ করতে পারবেন। বলেন, নতুন করে যাচাই বাছাইয়ের পর ইস্যু করা হবে এসব কার্ড। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঢোকার ক্ষেত্রে আগেও ছিল কড়াকড়ি। বিশেষ পাস নিয়ে কেবল প্রবেশ করা যায়, এখানে ঢুকতে পারে না অনুমোদিত স্টিকারবিহীন কোনো গাড়ি। কিন্তু রোববার ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। এদিন কেবল উপদেষ্টা, সচিব এবং বিভিন্ন সংস্থার প্রধান ছাড়া কেউ গাড়ি নিয়ে ঢুকতে পারেননি। বিশেষ অনুমতি নিয়ে প্রবেশ করতে পেরেছেন অল্প কিছু দর্শনার্থী। তবে সংবাদকর্মীদের সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে যাওয়ায় এদিন ঢুকতে পারেননি কোনো সাংবাদিক। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এর আগেও বিভিন্ন সময়ে, তো দীর্ঘমেয়াদী সামনের দিনগুলোতেও জন্য আমরা ভাবছি। এই কারণে আমাদের প্রায় 3000+ অ্যাক্রিডিটেশন কার্ড কিন্তু দেওয়া হয়েছে বিগত সময়গুলোতে। এই 3000+ অ্যাক্রিডিটেশন কার্ড আমরা রাখতে পারবো না, এটি বেশিরভাগই এখানে ভুয়া। আমরা আবেদনের ভিত্তিতে আবার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা নতুন করে স্থায়ী পাসটি দিয়ে দিব। উপদেষ্টা নাহিদ জানান, যাচাই বাছাই করে সাংবাদিকদের আবেদনের পর নতুন করে ইস্যু করা হবে অ্যাক্রিডিটেশন কার্ড। তবে এর আগ পর্যন্ত বিকল্প ব্যবস্থায় সংবাদকর্মীদের প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। কালকে থেকে আপনারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন একটা নির্দিষ্ট সংখ্যায়, সেটার জন্য একটা অস্থায়ী ব্যবস্থা আমরা করে দিব। একটা সীমিত সংখ্যা, হয়তো আগের মতো এত হবে না, প্রত্যেকটা হাউস অনুযায়ী হয়তো আমরা একটা সংখ্যা ধরে এটা আমরা অস্থায়ী করে দেব। আগুনে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর উপদেষ্টা ও কর্মচারীরা বিকল্প ভবনে অফিস করছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা অফিস করছেন তথ্য অধিদপ্তরে। স্থানীয় সরকার ও ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা অফিস করছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন এবং আগারগাঁয়ের ডাক ভবনে। রাজধানীর এক প্রান্তে শাহবাগের সড়ক অবরোধ করে এখনো আন্দোলন করছে একদল ট্রেনি চিকিৎসক। আরেক প্রান্ত জাহাঙ্গীর গেইটে সড়ক অবরোধ করেন চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা। ঢাকার গুরুত্বপূর্ণ দুই সড়কের এমন দশায় দিশেহারা নগরবাসী। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। রাজধানী ঢাকা যেন দাবি আদায়ের নগরী, যার প্রধান উপাদান সড়ক অবরোধ করে আন্দোলন। ভাতা বাড়ানোর দাবিতে রোববার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগে জড়ো হতে থাকেন ট্রেনি চিকিৎসকরা। এরপর বেলা 11:30টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। নগরীর আরেক প্রান্ত জাহাঙ্গীর গেট এলাকায় প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা, যার প্রভাবে দিনভর মহাখালী, বনানী, তেজগাঁও, বিজয় সরণি সহ আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সবাই। যানজট নিয়ন্ত্রণে হিমশিম খান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। আসর আজান দিচ্ছে, আশা করতেছি মাগরিবের আজানও শুনে যাব বাসে থাকতে থাকতে। ন্যাশনাল কিডনিতে উঠছি, এই এতক্ষণ গাড়ির মধ্যে জাম হয়ে পড়েছে। ওই হেল্পার একবার নামে ওই দিকে জায়গা আবার এদিকে আসে। ওদের দাবি দেওয়া তো আর কি নির্বাচিত সরকারের মাধ্যমে হবে, এটা এই সরকার তো ওদের দাবি দেওয়া পূরণ করতে পারবে না। শাহবাগ বন্ধ, এই কারণে যত আপনার মিরপুরগামী গাড়ি সবগুলো আমাদের এই পূর্ব সিগন্যাল দিয়ে আছে। আমরা আমাদের গাড়িগুলাই কন্ট্রোল করতে পারি না, যেহেতু রাস্তা ছোট, যানজট বেয়া, গাড়ি সংখ্যা বেশি, তার উপরে আবার নতুন করে গাড়ি, এই কারণে আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে। সড়কের ভোগান্তির প্রভাব গিয়ে পড়ে মেট্রো রেলেও। বিকল্প হিসেবে মেট্রো সুবিধা নিতে চাইলেও সেখানেও দেখা যায় ভিড়। মেট্রোতে চোরাই মোত্তরা নড়তে যেতে যাচ্ছিলাম, কিন্তু এখানে এসে দেখি এত লম্বা লাইন। হাতিরপুল থেকে হেঁটে আসছিলাম, আমি দেখলাম যে রাস্তায় যে ট্রাফিক জ্যামের, ঢাকা শহর ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া বিদেশগামী অনেক যাত্রী এবং অসংখ্য অ্যাম্বুলেন্সকেও এই যানজটে আটকে থাকতে দেখা গেছে।
বলা হয় চীনের দুঃখ যদি হয় হোয়াংহো নদী, তাহলে রাজধানী ঢাকার দুঃখ নগরীর যানজট, যা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে সড়ক অবরোধ করে যেসব দাবি আদায়ের আন্দোলন হচ্ছে তাতে ভিন্ন মাত্রা যোগ করেছে। তাই তো সাধারণ জনগণ বলছেন এই ভোগান্তি নিরসনে সরকারকে আরও কঠোর হতে হবে, অন্যথায় এভাবেই ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হবে তাদের। চড়া মূল্যস্ফীতি, অর্থ পাচার আর 1.5 দশকের আর্থিক খাতের লুটপাটের খোলস উন্মোচনের মধ্য দিয়ে বিদায় নিচ্ছে ঘটনা বহুল 2024। বছরের শেষ প্রান্তে এসে আলোচনায় ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার কার্যক্রম। তবে প্রবাসী ও রপ্তানি আয় নির্ভর করে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার সংকোচনমূলক মুদ্রানীতি, রাজস্ব নীতি, বাজার তদারকির মাধ্যমে মূল্যস্ফীতির সামালের চেষ্টা করলেও অর্থনীতিতে পরিবর্তন আসেনি। তাদের মতে আর্থিক খাতের সংস্কারের মাধ্যমে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের শক্তিকে কাজে লাগিয়ে নতুন বছরে গতি ফিরতে পারে অর্থনীতিতে। শারফুল আলমের রিপোর্ট। বছরের শুরু থেকেই 2 অঙ্কের ঘরে খাদ্য মূল্যস্ফীতি। শীত মৌসুমে সরবরাহ বাড়লেও এখনো সহনীয় হয়নি বাজার দর। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার সুদের হার বৃদ্ধি, শুল্ক কমানো সহ নানা উদ্যোগ নিলেও এর সুফল আসেনি নিত্যপণ্যের বাজারে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো অর্থনীতির শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে আওয়ামী লীগ শাসনামলের অর্থনৈতিক লুটপাটের ভয়াবহ তথ্য উঠে আসে জনসম্মুখে। আওয়ামী লীগ সরকার 15 বছরে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার করেছে দেশ থেকে। সরকারি কেনাকাটায় রাজনীতিবিদ ও আমলারা নিয়েছেন 2.5 লাখ কোটি টাকার ঘুষ, আর উন্নয়ন প্রকল্প থেকে হাতিয়ে নেওয়া হয়েছে 3 লাখ কোটি টাকা। শেয়ার বাজার থেকে আত্মসাৎ করা হয় 1 লাখ কোটি। সংস্কারের যে পলিসিগুলি, এটা তো আমরা ডিকটেট করতে পারি, কিন্তু এটা এক্সিকিউশন করার দায়িত্ব কিন্তু যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদের দায়িত্বটা। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে এগুলি হঠাৎ করে হবে না, কিন্তু 1 বছরে অনেক দূর আমরা এগিয়ে নিতে পারবো। জুলাই বিপ্লবের পর ঢেলে সাজানো হয় দেশের আর্থিক খাত। বিশিষ্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর গভর্নরের দায়িত্ব নিয়ে শুরু করেন ব্যাংকিং খাতের সংস্কার। 11টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেন তিনি। এর মধ্যে 10টির মালিকানায় ছিলেন বহুল আলোচিত এসআলম গ্রুপের মালিক সাইফুল ইসলাম। এসআলম ও তার সহযোগীরা ব্যাংকগুলো থেকে অন্তত 1000 কোটি ডলার হাতিয়ে নেন। তার দখল করা ব্যাংক থেকে আনুমানিক 2 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এসআলম গ্রুপ একাই ইসলামী ব্যাংকের মোট ঋণের প্রায় 73,000 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে 18,000, গ্লোবাল ইসলামী ব্যাংকের 90% অর্থ হাতিয়ে নেন। এসব ব্যাংকে ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা করবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। দুর্নীতি ও লুটপাটের তথ্য জানাতে আর্থিক খাত সংস্কারে টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। তো একটা বড় রকমের ক্ষতির জায়গা থেকে উত্তরণ, সুতরাং এখনো চেষ্টা হচ্ছে এই ক্ষতিগুলোকে মেটানোর একটা উদ্যোগের ভিতরেই সামগ্রিক কার্যক্রমগুলো নিতে দেখছি। তার ভিতরে কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক কিছু ফলাফল দেখছি। নতুন বছরে কিভাবে সংস্কারমূলক কার্যক্রমগুলোকে চিহ্নিত করে নতুন নির্বাচিত সরকারের কাছে এই কার্যক্রম ধরিয়ে দেওয়া যায়, সেটি আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। ব্যাংকের পাশাপাশি মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, নগদের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কার্যক্রমের নিয়ন্ত্রণ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও 10 শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে শুরু হয় আর্থিক অনিয়মের তদন্ত। প্রতি ডলারের দাম ছাড়িয়েছে 123 টাকা। এতে কিছুটা স্বস্তি ফিরেছে রপ্তানি ও প্রবাসী আয়ে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 24 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। জুলাই আগস্টের গণ আন্দোলনের পরও আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি জানিয়ে বিশ্লেষকরা বলেন, অর্থনীতিকে সংকটে রেখেই বিদায় নিচ্ছে 2024। তবে নতুন বছরে সংস্কার কার্যক্রমে গতি বাড়লে ও রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও গতি ফিরবে ব্যবসা বাণিজ্য তথা অর্থনীতিতে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আগামীতে নির্বাচিত সরকার পরিপূর্ণভাবে সংস্কার বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে আর কারো চিন্তা করার প্রয়োজন নেই। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস ইউনিভার্সিটির শিক্ষাবর্ষ শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান আমির খসরু। বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক রাশিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অন্যান্যরা। 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা 1.5 বছর আগে দিয়েছি, আর বেগম খালেদা দিয়েছে 6 বছর আগে, ভিশন 2030। সব সংস্কার বলা আছে ওখানে। সুতরাং সংস্কার নিয়ে কারো চিন্তা করার প্রয়োজন নাই। নির্বাচিত সরকার আসবে দেশে, তারা আমরা 31 দফা বাংলাদেশের প্রায় সব দল মিলে আমরা একসাথে দিয়েছি, বিএনপি একাও দেয়নি।